পীর বলছে, ভণ্ড পীর বলছে, নো প্রবলেম, আমি মনে করি ঠিক আছে। কিন্তু এই একটা শব্দের সাথে ৭২-এর সংবিধানের সাথে জুলাই অভ্যুত্থান বিপ্লব এগুলোর সাথে যারা দেখে না দেখার ভান করা, এটার সাথে আমি ব্যক্তিগতভাবে কখনো একমত হতে পারবো না। ফেব্রুয়ারির ভিতরে এগুলো সম্ভব, ফেব্রুয়ারির ভিতরে এগুলো সম্ভব না। আপনি যদি এটা করতে তাহলে জনগণ সেটা ভোট দেয়। এটার পক্ষে জনগণ সংস্কার চায় না নির্বাচন চায়, জনগণ কোনটা আগে চায়, তাহলে একটা গণভোট হোক। এটা দায় এই খেসারত ওনারা দিচ্ছে। আজকে যে ওনারা হেরে গেছেন, এই সরকার যে ব্যর্থ হয়েছে, এটা তারই ফল। হ্যাঁ, কারণ ওনারা ওই সংবিধানকে ওন করে ওই সংবিধানের শপথ, উনি কইতেছে সংবিধান রক্ষা করার আমি শপথ গ্রহণ করতেছি, যখন এই কথা বলে তখন তো উনি অলরেডি সংবিধান ভঙ্গই করে ফেলছে। হ্যাঁ, এখানে ভারতীয় গোয়েন্দা সংস্থা এবং বাংলাদেশের কোনো গোয়েন্দা সংস্থার সাথে কোন একটা এজেন্টের সাথে সম্পৃক্ত করে এত নির্মম হত্যাকাণ্ড ঘটতে পারে। কেউ ঠান্ডা মাথায় জানছে একটা লোক মরে গেছে, সে তার পুকুর উপরে লাফ দিতে পারে। সুতরাং এখানে এক ডিলে অনেকগুলো পাখি মারা হয়েছে। এখানে বিএনপি কে দিয়ে তারেক রহমান সাহেবের বিরুদ্ধে স্লোগান দেওয়ানো হয়েছে, ওনার সম্মানহানি ঘটানো হয়েছে। এখানে পিন্ডির বিরুদ্ধে স্লোগান দেওয়া হয়েছে। এখানে আবার বিএনপি এবং আপনার ইসলামপন্থী দলগুলোর ভিতরে বড় একটা বিভাজন তৈরি করে দেওয়া হয়েছে। আজকের এই ঘটনা, একটা ঘটনায় আপনি দেখবেন বাংলাদেশের রাজনীতির পুরো প্রেক্ষাপটে চেঞ্জ হয়ে যাবে। আমি খুবই ভয়ঙ্কর অবস্থায় চিন্তা করতেছি, খুবই স্ট্রেসে আমরা আছি। যতটা না আমরা শুধরে পথে আসার চেষ্টা বা স্বপ্ন দেখেছি, আমার মনে হয় এই গত ৪-৫ দিনের ঘটনা এটা আমাদেরকে বহু খেসারত দিতে হতে পারে। এটা দিতে হতে পারে, এটা আল্লাহর রহমতে আমি আপনাকে এটা নিশ্চিত করে মোটামুটি বলতে পারি যে এটা কখনো ভালো সিমটম নয়। তাহলে এটাও ভারতের খেলা, ভারত সেটা করেছে এবং আওয়ামী লীগ সেটা থেকে ফায়দা নিচ্ছে। আওয়ামী লীগ সেটা দিয়ে তারা যে ধরনের মজবা বসানোর কথা সেটাই ভারত বসাচ্ছে। ভারত কিন্তু সেখানে তার গেইনটা অর্জন করে গিয়েছে, এটা সত্য। কিন্তু আমরা কারোর খেলাটাই আমরা বুঝতে পারছি না। আপনাকে তো আমি বললামই যে আপনি যদি সেই দেখেন, সেই রাজাকার, যেই রাজাকার নিয়েই এত কিছু হলো, সেই রাজাকার শব্দটা আজকে আবারও সেই একজন মানে একটা অঙ্গ সংগঠনের নেতা হোক, প্রধান হোক, কিন্তু তার মুখে তো আরেকটা স্লোগান আসতে পারতো। হ্যাঁ, ওই রাজাকারের বাচ্চা, সেই মতিয়া চৌধুরী সংসদে সে মরে গেছে, কিন্তু সংসদে সেই কথা বলে, হাসিনা কথা বলে যে রাজাকারের বাচ্চারা মেধাবী, এই যে শব্দগুলো মানুষকে মানে ইয়ে করে, ওই জায়গাটার সাথে আমরা বিএনপির ওয়েলুসার হিসেবে মনে করি যে এই জিনিসগুলো, এই স্লোগানগুলো ভালো হয়নি। ঠিক আছে, ওই একটা স্লোগান যেমন তারেক রহমান সাহেবকে তারা যেভাবে করে, হ্যাঁ, তারা যেরকম ব্যাকফুটে চলে গেছে, এই একটা স্লোগানও বিএনপির জন্য এটা একটা বড় ধরনের ফাঁদ। অনেক কিছু বল, মৌলবাদ বলুক না, ধর্ম ব্যবসায়ী বলছে, হ্যাঁ, তারপর চরমনায় পীরকে পান পীর বলছে, ভণ্ড পীর বলছে, নো প্রবলেম, আমি মনে করি ঠিক আছে। কিন্তু এই একটা শব্দের সাথে ৭২-এর সংবিধানের সাথে জুলাই অভ্যুত্থান বিপ্লব এগুলোর সাথে যারা দেখে না দেখার ভান করা, এটার সাথে আমি ব্যক্তিগতভাবে কখনো একমত হতে পারবো না। নাম্বার 2, শেষ কথা বলি যে নাম্বার 2 যে কথাটা হচ্ছে সেটা হলো যে কি আপনি এই যে মারুফ ভাই যেটা বললেন, আপনাকে ওই পলিসি মেকিং করতে বলছে কি, ওই মেকিং করতে বলছে কি, আপনি নির্বাচন দিবেন চলে যাবেন না, এটা নেহায়ত অন্যায়, এটা জুলুম, এটা ইনজাস্টিস, এটা নিজের বিবেকের সাথে প্রতারণা করা। কারণ এই সরকারটা নির্বাচন দেওয়ার জন্য, নির্বাচনের বিপক্ষে মানুষ এই আন্দোলন পক্ষে এই আন্দোলন করে নাই। বিএনপি করেছে, রাজনৈতিক দলগুলো করেছে, সাধারণ মানুষ করে নাই। সাধারণ মানুষের কিছু মৌলিক চাহিদা ছিল, সাধারণ মানুষ দিনে দিনে আস্থা হারিয়ে ফেলেছে রাজনৈতিক দলগুলোর প্রতি। সাধারণ মানুষ ভেবেছিল যে একটা ইন্টেরিয়াম গভর্নমেন্ট, ইউনূস সাহেবকে ডেকে এনে ওনাকে দায়িত্ব দেওয়া হোক, রাষ্ট্রের একটা বড় ধরনের একটা পরিবর্তন ঘটুক। ওনার সাথে আমি একমত, সংবিধানে এত কিছু থাকতে হবে কেন? সেজন্যই বলি সংবিধান পুনর্লিখিত হোক, খুব সংক্ষেপেই হোক, ওই সংবিধান বাদ দেন। ওটা তো দেশনেত্রী বেগম খালেদা দিয়ে বলেছে যে ৭২-এর সংবিধান আমি সুযোগ পেলে ছিঁড়ে ফেলে দিব। ওনার চেয়েও তো আমরা বড় দেশপ্রেমিক না, ওনার চেয়েও তো বড় প্রাজ্ঞ রাজনীতিবিদ আমরা কিচ্ছু না, আমরা ওনার কাছে একটা পিঁপড়ার সমতুল্য না। তাই উনিও তো এটা বলেছেন, মারুফ ভাই বলেছেন, আমিও চাই, ঠিক আছে, এত বড় সংবিধান পৃথিবীর অনেক দেশেই নাই, শুধু অডিয়েন্স দিয়ে তো রাষ্ট্র চলছে, আমিও সেটা চাই। এই সংবিধান ফেলেই দেন, এই সংবিধান ফেলে দিয়ে আমরা তো ওইটাই বলছি যে নতুন করে সবাই মিলে একটা লিখে দেন, অল্প একদম চটি বই, নির্বাচিত সরকার এসে সিদ্ধান্ত নিবে। না না, নির্বাচিত সরকারের আসলে সিদ্ধান্ত দিলে এটা জনগণ যদি না মানে, তাহলে গণভোট দেন, তাহলে গণভোট দেন।
আপনাকে এখন নতুন গণভোট হোক। সংবিধান লেখার অধিকার কে দিছে বলেন আমাকে ওই বুঝান। যে আমি তো কথাই বললাম, সেই জন্য একটা মানে একটা ওয়ে বের করে একটা গণপরিষদ নির্বাচন হোক, শুধু গণতন্ত্র লেখার জন্য একটা গণভোট হোক, হোক না। আপনি 12 মাস পরে আসে এগুলো বলতেছেন কেন? 5ই আগস্ট বলেন না না, নাই কেন? 10 মাস পরে আসি বলি না কেন, এখনো তো আমার ডেডলাইন শেষ হয় নাই। না, যেটা অবশ্যই তারেক শেষ। রহমান সাহেব মেনে গেছে আপনি লন্ডনের 1 বৈঠকে, বছর আমার ওই ক্ষমতা টাইম তো ভোগ চলে করার যায় না। পরে একটা গণভোট আপনি হতে 1 30 দিন বছর লাগবে, 30 দিন। না, না, একটা আপনি গণপরিষদ ক্ষমতা নির্বাচন হতে 30 দিন লাগবে। না কেন? আপনি না না 1 না, বছর একটা ক্ষমতা গণপরিষদ ভোগ করার নির্বাচন পরে হতে এখন এই 30 কথা দিন বলছেন লাগবে, কেন? 30 দিন, 30 দিন। কে এটা বলছে হয়ে আপনাকে 30 দিন তারা লাগবে? একটা পার্লামেন্ট করে, এটা যদি সব রাজনৈতিক দল একমত হয় যে আমি না, একটা সুন্দর ছোট একটা আকারে চুম্বক অংশ হ্যাঁ, নিয়ে আমরা একটা হ্যাঁ, সংবিধান লিখবো, সেই না। লেখা হতে পারে। আমি বলছি কথা এটা আপনি আপনি এই লিখতে। সংবিধান না, আপনার বাস্তব ধারণা নাই। সংবিধান লিখতে চাইলে 6 মাস 1 বছর আগে পারবেন না। আপনি এই ধরনের গণপরিষদ করলে এই সংবিধানকে গণভোটে দিতে হবে, পাবলিক হিয়ারিং এ যেতে হবে। আপনি যাবেন, কি হ্যাঁ, তাহলে কি আপনি যাবেন 30 আপনার দিনে ফেব্রুয়ারির পারবেন? ভিতরে অনেক কিছু করার আছে। আপনি 30 দিনে পারবেন? ফেব্রুয়ারিতে এখনো 10 মাস, না, এখনো অনেক না। কিছু করার, আপনি কি এই 3 এখনো মাসে করার পারবেন? আছে। নাও এইবার আপনি আসছেন না। মানে আপনাদের উদ্দেশ্য হচ্ছে জাতীয় নির্বাচনকে পিছায় দেওয়া। না না এই না, কেন জাতীয় আমি আমি অবশ্যই আপনি আপনি তো আমার কাছে জোর করে চাপাই দিলে তো হবে না। না, না, আমি তো এই আপনি কথা তো বলি, আমি বলছি যে আপনার কি কথাই তো বলছি। ফেব্রুয়ারির ভিতরে এগুলো সম্ভব, ফেব্রুয়ারির সম্ভব ভিতরে না। এগুলো সম্ভব। না, আপনি আপনি যদি এটা করতে তাহলে চান জনগণ সেটা ভোট স্বৈরাচারী দেয়, এটার পক্ষে জনগণ আপনি সংস্কার ফ্যাসিস্ট চায় না কায়দায় করবেন। নির্বাচন চায়, জনগণ আপনি কোনটা আগে চায়, তাহলে একটা গণভোট হোক। আপনি সমস্যা আলোচনা কি? শেষ সংবিধানে করতে এক যদি মাসের 10 মধ্যে। মাস 11 মাস লাগে তাহলে আপনি কিভাবে 12 মাস ক্ষমতায় থাকার পরে যদি এই কথা বলেন, এতদিন দেন নাই কেন? তার মানে আপনি ক্যাপাবল না রাষ্ট্র পরিচালনার। আপনার সেই আপনি হয়তো বুদ্ধিবৃত্তিক বা না, ক্ষমতা নাই। হয়তো বা না, আপনার এটা ডক্টর নিয়ে ইউনূস রিজাইন করছে রাষ্ট্র না যদি কেন? বলে যে ক্যাপাবল না, রাষ্ট্র সে তো আলোচনা পদ করতে থেকে গিয়ে, ইস্তফা ডায়ালগ করছে। করতে হি গিয়ে, শুড রিজাইন। ইউনূস সাহেবের সরকার যদি ডায়ালগ করতে গিয়ে যদি মনে হয় বা সবার সাথে মত বিনিময় করতে গিয়ে মনে হয় যদি উনি ক্যাপাবল না বা এটা ওনার ভুল ছিল, তাহলে আমি আপনার সাথে একমত, ভুল। উনি তো সবাইকে অ্যাকোমোডেট করে পরামর্শ করতে চাইছে, এটার জন্য না, যদি না, সময় যেয়ে থাকে ভালো কথা। রাষ্ট্র পরিচালনা তো ছেলে খেলা না যে না আপনি না, 1 বছর রাষ্ট্রপরিচালনা পরে আমার এসে বলবেন। একঘেয়েমি করলে তো আমার উনি স্বৈরাচার হইতে পারবেন না যে না আমি এটা সংস্কার করে ফেলছি। এটা তো গায়ের না, জোরের বিষয় না। উনি এটা তো ওনাকে অনেক কিছু সংস্কারই করতে পারবেন না। সবাইকে অ্যাকোমোডেট করেই করতে হবে, সবাইকে অ্যাকোমোডেট করেই করতে হবে। উনি এটা নিয়ে সবাইকে কোনো আচ্ছা অ্যাকোমোডেট যাই হোক, করে এটা বলতেছে। আমার কথাটা হলো তো সেটা না। এখন ওনাকে কথাটা হলো মানে যে ওনাকে শেষ যদি করতে দেন তারপরে আপনি বলেন। হুম, আমি বলেন। যেটা বলতে চাই শেষ সেটা করুন। হলো যে মানে আমাকে তো বলতে দেওয়া হয় না, আমি তো বলতেছি যে ঠিক আছে, এখন যদি সেটা যদি মানে আপনার যে পরিমাণ লন্ডন বৈঠকের পর যে টাইম ফ্রেমটা ঠিক মানে হয়েছে, ওই টাইমটার মধ্যে অনেক কিছুই করতে ওই পারে। টাইমটার ভিতরে যা যা করার সুযোগ আছে ঐক্যমত্যের ভিত্তিতে তা হোক না। আমি জাস্ট ওই কথাটা বলি। ঠিক একটা পক্ষ থেকে যদি ঐক্যমত্যের জায়গা থেকে যদি ডাক আসে, জনগণের কাছ থেকে যদি ডাক আসে যে না ঠিক আছে আমরা এটা চাই, এটা চাই না, তাহলে জনগণ একটা হানা ভোট দেয়, একটা গণভোট দেয়। ওই হানা ভোট তো ফিরে এসেছে। যেটা স্থানীয় সরকার নির্বাচন করতে কেন আসবে? স্থানীয় সরকার নির্বাচন তো পরের কথা, সেটা তো পরবর্তী নির্বাচন করতেই পারবে নির্বাচিত সরকার, সেটা বাদ দেন। হ্যাঁ, সেটা নির্বাচিত সরকার করুক, সেটা নিয়ে তো আপত্তি নেই, সেটা করবে নির্বাচিত সরকার। কিন্তু আমার কথাটা হলো যে কি, শুধুমাত্র দায়সারা গোছের আমি একটা নির্বাচন দিলাম আর আপনি আসলেন, আপনার পথ সুগম করে দিলাম, আমি চলে গেলাম, এটাতে এই জাতি এবং এই সরকার দায় মুছবে না। এই সরকার তো নিজেই অবৈধভাবে আছে, এখনই তো অবৈধভাবে আছে। যতই তারা বলুক যে কি রেফারেন্স নিয়েছে ওই যে ইয়া থেকে, কি জানি বলে, সুপ্রিম কোর্ট থেকে, যখন যে তারিখে রেফারেন্স দিচ্ছে সেই তারিখে সুপ্রিম কোর্টের ওবায়দুল হক মানে ওই তৎকালীন মানে কুখ্যাত সেই ফ্যাসিস্টের সহযোগী যে সে বিচারপতি ছিল ক্যান্টনমেন্টে, তো ওনার সাইনিটা কে করছে? এগুলো অনেকগুলো বিষয় প্রশ্ন থাকতে হবে। তাহলে এটা ভুয়া তো হইতে পারে। ওনারা যদি বলে যে কি না আমরা ওইটা থেকে দিয়ে দিই, ওনাদেরকে লাইসেন্স দিচ্ছে কে যে আপনি যাতে মানে প্রয়োজনে আপনি কি ওইখানে দিবেন? এটা ওনাদের কোনো শপথ নেওয়াই দরকার ছিল না। হ্যাঁ, শপথ ওনারা নিজে নিলে হইতো। এই যে সংবিধান ভঙ্গ করলেন, সংবিধান ভঙ্গ করে এটা দায়, এই খেসারত ওনারা দিচ্ছে। আজকে যে ওনারা হেরে গেছেন, এই সরকার যে ব্যর্থ হয়েছে এটা তারই ফল। হ্যাঁ, কারণ ওনারা ওই সংবিধানকে ওন করে ওই সংবিধানের শপথ উনি কইতেছে সংবিধান রক্ষা করার আমি শপথ গ্রহণ করতেছি। যখন এই কথা বলে তখন তো উনি অলরেডি সংবিধান ভঙ্গই করে ফেলছে। কারণ সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, বিশেষ সরকার, এই সরকার, সেই সরকার, নির্বাচনকালীন সরকার কোনো কিছুই ছিল না। এটা হাসিনা বন্ধ করে দিয়েছিল। সুতরাং ওই সময় ওনাদের এই জিনিসটা, তখন ওনারা এখন দোহাই দিচ্ছেন কোথায়? সুপ্রিম কোর্ট থেকে মানে ওনারা একটা ইয়ে নিয়েছে, মতামত নিয়েছে। সুপ্রিম কোর্ট মতামত দেওয়া যদি এতই ক্ষমতা থাকে, তাহলে তাদেরকে আবার অপসারণ করলেন কেন? তাদের বিরুদ্ধে আবার হাইকোর্ট ঘেরাও হইলো কেন? সুপ্রিম কোর্ট ঘেরাও হইলো কেন? তো তারা এরপর থেকে পালাই বেড়াইতে হয়েছে কেন? তাহলে তার এই নৈতিক শক্তি নেই যে বিচারপতিদের, সেই বিচারপতি আমাকে বৈধ রাষ্ট্র গঠন করার বা আমাকে শপথ নেওয়ার ইয়ে করার অধিকার সে পায় কোথায়? না, পায় না। তো সুতরাং আমি মনে করি
যে এই সরকারের আগাগোড়াটাই ছিল মানে একটা মানে কি একটা অবৈধতায় মোড়ানো, এখনো সেভাবেই আছে। এটা যে যেভাবে বলুক, যতই বলুক, আমি বলবো যে এটা অবৈধ সরকার, এখনো অবৈধ সরকার। এটাকে কিভাবে বৈধতা দেবেন, এটা ওনারা রাস্তা বের করতে হবে এবং সবাই মতামতের ভিত্তিতে নিতে হবে এবং জাতীয় ঐক্যমত্যের ভিত্তিতে বিএনপি সহ সকল রাজনৈতিক দলকে একসাথ করে ওনারা কিভাবে বৈধ হবে নিতে হবে, না হলে এটা ওনারা 100 বছর পরে হলে এটা খেসারত দিতে হবে। এটা নিয়ে কোনো রকমের কোনো আপোষ নাই। আর এই অবস্থায় আমার মনে হয় না যদি কোনো মীমাংসা না হয় তাহলে এই রাষ্ট্রে মানে আপনার যে কথাই বলে যে ইউনূস সাহেব মানে আমি মনে করি যতটুকু আমি বুঝি চিনি, উনি ইউনূস সাহেব যদি নির্বাচনটা দিতে ব্যর্থ হন, হ্যাঁ ওই আর মারুফ ভাইয়ের সাথে আমি একমত, হ্যাঁ এটার জন্য হয়তো উনি কলঙ্ক বয়ে বেড়াবেন, এটার জন্য জাতি ওনাকে প্রশ্ন করবে, জাতি ওনাকে ক্ষমা করবে না যে উনি জাতির সময় নষ্ট করে শেষ করতে নির্বাচন দিতে পারলেন না, এ প্রশ্ন আমিও তুলবো। কিন্তু এটা ঠিক যে উনি শেষ পর্যন্ত যখন এটা করতে পারবেন না তখন নিশ্চয়ই উনি থাকবেন না, কারণ উনি বলেছেন যে আমি এই ফ্রেমের ভিতরে নির্বাচন দিব। এটা যেহেতু দেশে বিদেশে উনি বলে ফেলেছেন ইন্টারভিউতে, সুতরাং উনি ওনারটা রাখবেন, রাখতে না পারলে উনি চলে যাবেন। উনি বলে আমি পারিনি, আমি চলে গেছি। আবার ওটা ভিন্ন তর্ক যে ওনাকে যে আমরা প্রশ্ন করবো, জাতি প্রশ্ন করবে, সেটাও ঠিক। ওনাকে জাতির কাঠগড়ায় দাঁড়াতে হবে, জাতির জীবনের সময় নষ্ট করে উনি এই মুহূর্তে এই কথা বলার সুযোগ নেই। হ্যাঁ, তো সেটা আর একটা আলোচনা, সেটা আমরা